আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমাদের যে ভূগোল বই আছে, সেই ভূগোল বইয়ের প্রথম অধ্যায় রয়েছে গ্রহরূপে পৃথিবী। আমি তোমাদের লাইন তুলে তুলে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ দেখিয়ে যাব, তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। আশা করছি তোমরা উপকৃত হবে। এইভাবে আমি অধ্যায় ভিত্তিতে লাইন তুলে ছোট এবং বড় প্রশ্ন উত্তর সহ তোমাদের দেখিয়ে যাব। দেখো, অধ্যায় প্রথম হচ্ছে গ্রহরূপে পৃথিবী। পৃথিবীর গোলীয় আকৃতির কথা প্রথম ঘোষণা করেছিলেন কে? পৃথিবীর গোলীয় আকৃতির কথা প্রথম ঘোষণা করেন পিথাগোরাস এবং পরে প্লেটো, অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, সেলুকাস, পোসিডেনিয়াস, আর্যভট্ট ও বরাহমিহির পৃথিবীর গোলক আকৃতির ধারণা পোষণ করেন। 2 নম্বরে দেখো, কোন কারণের জন্য পৃথিবীকে আমরা প্রায় সমতল বলে মনে করি? 2 হচ্ছে কোনো বৃহৎ বস্তুর সামান্য অংশ দেখলে তার আকৃতি ও আকার স্পষ্ট বোঝা যায় না। সুবিশাল পৃথিবীর এক অতি নগণ্য অংশকে আমরা স্বল্পদূর প্রসারী দৃষ্টিশক্তির সাহায্যে একসঙ্গে দেখতে পাই। ফলে একটি বৃহৎ বৃত্তের ক্ষুদ্র বৃত্তাংশ দেখলে যেরূপ সরলরেখা মনে হয়, গোলীয় ভূপৃষ্ঠকে সেরূপ সমতল বা চ্যাপ্টা মনে হয়। 3 নম্বর দেখো, পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণগুলি ব্যাখ্যা করো। দেখো, ষোড়শ শতাব্দীর আগে পর্যন্ত মানুষের ধারণা ছিল যে পৃথিবী সমতল, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে পৃথিবীর আকৃতি গোলাকৃতি। কয়েকটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। 1 হচ্ছে মহাকাশচারীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা। মহাকাশচারী ইউরি গ্যাগারিন, ভ্যালেন্তিনা তেরেস্কোভা, রাকেশ শর্মা, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়াম পৃথিবীকে প্রদক্ষিণের সময় শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেন পৃথিবী দেখতে গোল ও মণ্ডলের মতো। বিশ্বের প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন 1961 সালের 12 এপ্রিল স্পুটনিকে চড়ে ভূ প্রদক্ষিণের সময় বলেন যে পৃথিবীকে দেখতে গোলাকার বটে, তবে তা অনেকটা পেয়ারার মতো। 2 হচ্ছে উপগ্রহ চিত্র। বর্তমান দিনে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের ক্যামেরায় তোলা ছবিগুলি থেকে দেখা যায় কালো মহাকাশের পটভূমিতে পৃথিবী একটি উজ্জ্বল রঙিন গোলক। গোলাকার পৃথিবীর অর্ধাংশ সূর্যালোকে উজ্জ্বল রঙিন এবং বাকি অর্ধাংশ অন্ধকার। তারপর এটা হচ্ছে পরোক্ষ প্রমাণ। চাঁদের ওপর পৃথিবীর গোল ছায়া। দেখো, গোলাকার বস্তুর ছায়াও গোলাকার হয়। চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পতিত পৃথিবীর ছায়া গোলাকার হয়, আর পৃথিবী গোলক আকৃতির হওয়ায় তা সম্ভব হয়। 2 হচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্তের তারতম্য। ভূপৃষ্ঠ সমতল হলে সর্বত্র একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। সূর্য ওঠা মাত্র সকল স্থানে একই সঙ্গে দিন ও সূর্য ডোবা মাত্র রাত হয়, কিন্তু পৃথিবী গোলাকার হওয়ায় পূর্ব দিকের দেশগুলিতে আগে সূর্যোদয়ের সকাল, মধ্যাহ্ন, বিকালে সূর্যাস্ত হয়, আর পশ্চিমে পরে হয়। পৃথিবীর অর্ধেক অংশ দিন ও বাকি অংশ রাত হয়। পরেরটা দেখো, জাহাজ পর্যবেক্ষণ। তীরের দিকে আগত জাহাজের ওপরের অংশ ক্রমান্বয়ে মাস্তুল, চোং, ছাদ, পাটাতন থেকে নিচের অংশ দেখা যায়। আবার তীর থেকে সমুদ্রগামী জাহাজের নিচের অংশ থেকে ওপরের অংশগুলো অদৃশ্য হয়। গোলাকার পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ উত্তল হওয়ায় একরকম ঘটে। সমতল হলে পুরো জাহাজটাই একসঙ্গে দৃশ্যমান বা অদৃশ্য হয়। 4 হচ্ছে ভূপ্রদক্ষিণ। কলম্বাস, মার্কো পোলো, জেমস কুক, ফার্দিনান্ড ম্যাগেলান, ফ্রান্সিস বেক প্রমুখ ভূপর্যটকগণ নির্দিষ্ট স্থান থেকে একই দিকে জাহাজ চালিয়ে সারা পৃথিবীকে প্রদক্ষিণ করে আবার পূর্বস্থানে ফিরে এসেছে। একইভাবে বিমান চালিয়েও একই স্থানে ফিরে আসা যায়। পৃথিবী গোলাকার হওয়াই তা সম্ভব। 5 হচ্ছে দিগন্তরেখা পর্যবেক্ষণ। ভূপৃষ্ঠে দাঁড়িয়ে যতটা দিগন্তরেখা দেখা যায়, ক্রমশ ওপরের দিকে উঠলে চারপাশের পরিধি বাড়তে থাকায় বহুতল বাড়ির ছাদ, বিমান, কৃত্রিম উপগ্রহ থেকে দিগন্তরেখার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। পৃথিবী গোলাকার হয়, দিগন্তরেখা বৃদ্ধি পায় এবং আকৃতিও বৃত্তচাপের মতো হয়। পরেরটা লিখবে বেডফোর্ড লেভেল পরীক্ষা। 1870 সালে ব্রিটিশ বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস ইংল্যান্ডে বেডফোর্ড খালের স্থির জলে একই দৈর্ঘ্যের 3টি দণ্ডকে 1 কিমি ব্যবধানে একই সরলরেখায় ভাসিয়ে রাখেন। এরপর দূরবীক্ষণ যন্ত্র দ্বারা দেখেন প্রথম ও তৃতীয় দণ্ডের মাথায় একই তলে আছে এবং মাঝখানে দণ্ডটি কিছুটা উঁচুতে আছে। আর পৃথিবী পৃষ্ঠ গোলীয় হওয়ায় দুই প্রান্তের একই উচ্চতায় দুটি দণ্ডের তুলনায়
মাঝের দণ্ডটি উঁচু হয়েছিল, সমতল হলে একই উচ্চতায় 3টি খুঁটি অবস্থান করত। ছবিটা একটু দেখে নেবে। বেডফোর্ড লেভেলের পরীক্ষা দেখো, 4এরটা দেখো, পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণগুলি উল্লেখ করো। তোমরা লিখবে যে কোনো গোলকের দুই প্রান্ত চাপা ও মধ্যভাগ স্ফীত হলে তাকে অভিগত গোলক বলে। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু প্রান্তদ্বয় একটু চাপা, মধ্যভাগ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল একটু স্ফীত, তাই পৃথিবীকে অভিগত গোলক বলা হয়। অভিগত গোলাকৃতির বা উপবৃত্তাকার আকৃতির সপক্ষে প্রমাণ দেখো, মেরু ব্যাস থেকে নিরক্ষীয় ব্যাস বেশি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি এবং মেরু ব্যাস 12,714 কিমি। দেখো নিরক্ষীয় অঞ্চলটা একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা ছবিতে দেখো নিরক্ষীয় ব্যাসটা একটু বেশি রয়েছে আর মেরু ব্যাস দেখো একটু কম রয়েছে। পৃথিবী নিখুঁত গোলাকার হলে উভয় ব্যাসের পার্থক্য হতো না। ব্যাসের মান থেকে বোঝা যায় যে মেরুদ্বয় হচ্ছে কি বলতো, অপেক্ষাকৃত নিরক্ষীয় অঞ্চল একটু, মেরুদ্বয় অপেক্ষা নিরক্ষীয় অঞ্চল একটু স্ফীত বা পৃথিবী অভিগত গোলক, এর থেকে আমরা বুঝতে পারছি। 2এরটা দেখো, ঘড়ির সময়ের পার্থক্য। 1671 খ্রিস্টাব্দে যা রিচার্ড নামে এক ফরাসি জ্যোতির্বিদ গিয়ানার রাজধানী কেইন দ্বীপে দেখতে পান, তার দোলকযুক্ত ঘড়িতে প্রতিদিন, আচ্ছা ঘড়িতে একবার হবে, দুবার পড়ে গেছে কেটে দিও, প্রতিদিন 2.5 মিনিট করে সময় কম হয়, অর্থাৎ ঘড়িটি প্যারিস শহরে ঠিকমতো সময় দিত। দোলকযুক্ত ঘড়ির দোলনকাল নির্ভর করে সেই স্থানের মাধ্যাকর্ষণ বলের ওপর। পরবর্তীকালে স্যার আইজ্যাক নিউটন এই ঘটনার ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে স্থান পৃথিবীর কেন্দ্রে যত কাছে সেই স্থানের ওপর মাধ্যাকর্ষণ বল তত বেশি, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে ঘড়ির দোলনকাল হবে দোলনকাল বেশি এবং মেরু অঞ্চলে কম, কারণ পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব নিরক্ষীয় অঞ্চল অপেক্ষায় কম, যা পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণ। পরেরটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। গতিবিদ্যার নিয়ম অনুযায়ী কোনো নমনীয় গোলাকার বস্তু তার অক্ষকে কেন্দ্র করে ঘুরলে ওই বস্তুর ওপর ও নিচের অংশ সংকুচিত ও মধ্যভাগ কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে স্ফীত হবে। পৃথিবীর সৃষ্টিলগ্নে ছিল জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড এবং তখন থেকেই পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে চলেছে। সুতরাং এই আবর্তন গতির জন্য পৃথিবীর অভিগত গোলাকার রূপ ধারণ করেছে। 4 নম্বরে দেখো, ওজনের পার্থক্য। যেসব স্থান পৃথিবীর কেন্দ্রে যত নিকটে অবস্থিত হবে মাধ্যাকর্ষণ বল সেই স্থানে অবস্থিত বস্তুর ওপর তত বেশি হবে, ফলে বস্তুর ওজনও বাড়বে। তাই দেখা গেছে যে কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে বেশি হয়, কারণ পৃথিবীর মেরু অঞ্চল চাপা হওয়ায় পৃথিবীর কেন্দ্রের কাছে এবং নিরক্ষীয় প্রদেশ স্ফীত হওয়ায় তা দূরে অবস্থান করে। পৃথিবী অভিগত গোলকের মতো বলেই বস্তুর ওজন সর্বত্র সমান না হয়ে মেরু অঞ্চলে বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে কম হয়। 5 হচ্ছে পৃথিবীর বৃত্তচাপের দৈর্ঘ্যের পার্থক্য। একাডেমিক অফ সায়েন্স কিটো, প্যারিস ও ল্যাপল্যান্ড শহরে পৃথিবীর পরিধির একটা নির্দিষ্ট বৃত্তচাপের দৈর্ঘ্য নিখুঁতভাবে পরিমাণ করেন। এই পরীক্ষায় দেখা গেছে কিটো শহরে বৃত্তচাপের দৈর্ঘ্য সবচেয়ে কম, প্যারিস শহরে বৃত্তচাপের দৈর্ঘ্য কিটো শহর থেকে বেশি এবং ল্যাপল্যান্ড শহরে বৃত্তচাপের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এর কারণ নিরক্ষীয় অঞ্চল মেরু অঞ্চলের তুলনায় স্ফীত, তাই নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে বৃত্তচাপের দৈর্ঘ্যটা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। আমরা এবার আবার পরের কি প্রশ্ন আছে আমরা একটু দেখে নিই, চলো। দেখো 5 নম্বরের প্রশ্ন রয়েছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের উল্লেখ করো। 5এর প্রশ্নটা আমরা একটু দেখে নিই, চলো। দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,759 কিমি এবং মেরু ব্যাস হচ্ছে 12,714 কিমি। আমরা পরের প্রশ্ন দেখে নিই, চলো। আচ্ছা এটা 59 হবে না, এটা তোমরা 57 করো তো, এটা 57 হবে। হ্যাঁ, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি হবে। 1 2 কমা দিয়ে 7 5 তারপরে 7। 6এর প্রশ্নটা আমরা একটু চলে যাই। 6এরটা বলেছে দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য লেখো। 7এরটা দেখে নাও জিওড কি, পরপর আমরা দেখে নেবো। 8এরটা কুলীন গ্রহ, বামন গ্রহ বলতে কি বোঝো, এই 3টি পরপর চলো আমরা দেখে নেবো। দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 43 কিমি বড়
বেশি হয়। আর জিওড হচ্ছে পৃথিবীকে পূর্ণ গোলক, অভিগত গোলক বলা হলেও পৃথিবীর আকৃতির সঙ্গে আমাদের জানা বা দেখা কোনো পরিচিত বস্তুর কোনো আকৃতির মিল নেই, সঠিকভাবে তুলনা করা যায় না। তাই পৃথিবীর নিখুঁত আকৃতি হলো পৃথিবীর আকৃতি, পৃথিবীর মতো বা জিওড। গ্রিক শব্দ জিওডের উৎপত্তি হচ্ছে জিও পৃথিবী এবং এডিস দর্শন থেকে। এই জিওডের অর্থ পৃথিবীর সদৃশ্য বা পৃথিবীর মতো দেখতে। পরেরটা কুলীন গ্রহ ছিল, আমরা পরেরটাও বলে নিই। দেখো, যে গ্রহগুলো নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে অবিরাম প্রদক্ষিণ করে পর্যাপ্ত ভরযুক্ত, যা উদস্থিতিক ভারসাম্য রক্ষা করাও প্রায় গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট এবং কক্ষপথ থেকে অন্যান্য মহাজাগতিক বস্তুকণা সরিয়ে ফেলতে পারে, তাদেরই কুলীন গ্রহ বলা হয়, যথা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন, এই 8টি। আচ্ছা, এরপর ব্রাহ্মণ গ্রহ। যে গ্রহগুলো নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে অবিরাম প্রদক্ষিণ করে পর্যাপ্ত ভরযুক্ত ও উদয়স্থিতিক ভারসাম্য রক্ষা করা ও প্রায় গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট, কিন্তু আয়তনে ক্ষুদ্র হওয়ায় কক্ষপথ থেকে অন্যান্য মহাজাগতিক বস্তুকণা সরিয়ে ফেলতে পারে না, তাদের বামন গ্রহ বলে, যেমন প্লুটো, সেরেস, হাউমেয়া, মাখে ও এরিস, এই 5টি। আচ্ছা, এরপরে 9 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি না, এখানে লেখা রয়েছে। দেখো, কুলীন গ্রহ বামন গ্রহের মধ্যে পার্থক্য। প্রথমেই তোমরা লিখবে আয়তনের ওপর। দেখো, কুলীন গ্রহের এদের আয়তন ও ভর অনেক বেশি, আকৃতি প্রায় গোলক। আর বামন গ্রহের ক্ষেত্রে এদের আয়তন হচ্ছে যথেষ্ট কম আর আকৃতি অনেক ক্ষেত্রে চ্যাপ্টা। ভরকেন্দ্রে লিখবে কুলীন গ্রহের ভরকেন্দ্র নিজেদের মধ্যেই থাকে, আর এদের ভরকেন্দ্র তাদের নিজেদের মধ্যে নাও থাকতে পারে। আর বস্তুকণার ক্ষেত্রে দেখো 3-তে এরা কক্ষপথের আশেপাশে সমস্ত মহাজাগতিক বস্তুকণা সরিয়ে দিতে পারে, এটা কুলীন গ্রহের ক্ষেত্রে। এবার বামন গ্রহের ক্ষেত্রে এরা নিজ বা কক্ষপথে নিকটস্থ কোনো মহাজাগতিক বস্তুকণা সরিয়ে দিতে পারে না। 4-এর বিচ্যুতিতে লিখবে কুলীন গ্রহরা কখনোই নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয় না, আর বামন গ্রহের ক্ষেত্রে এরা অন্য গ্রহের কক্ষপথে ঢুকে যেতে পারে। আচ্ছা, 10-এর প্রশ্ন এবং 11-র প্রশ্নটা আমরা একটু দেখে নিই, চলো। দেখো, 10 নম্বরে হচ্ছে মঙ্গল গ্রহে কি জলের অস্তিত্ব আছে? 11টা হচ্ছে শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কেন? 12টা পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি এবং দূরতম গ্রহ কোনটি? 13টা হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ কোনটি, দূরতম গ্রহ কোনটি? আর তারপর 14 হচ্ছে মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর ব্যাখ্যা। 15 হচ্ছে জিপিএস এর ব্যবহার। চলো আমরা পরপর এই সব প্রশ্নের উত্তরগুলি একদম দেখে নেব। আচ্ছা, দেখো, নাসায় পাঠানো মহাকাশযান মার্স রিকনেসান্স অরবিটারের তথ্য অনুযায়ী মঙ্গলে জলের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। MRO ইমেজিং স্পেকট্রোমিটারে তোলা ছবিতে বেশ কিছু রেখা দেখা যায়, যা সম্ভবত নদী খাত যেখানে খনিজ লবণের অস্তিত্ব রয়েছে। 11টা হচ্ছে পৃথিবী সূর্যের প্রায় সমান আয়তনের ও ওজনের, তাই শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। 12টা দেখো, সূর্যের নিকটতম গ্রহ বুধ, দূরতম হয়ে গেল নেপচুন, আর পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র, দূরতম হচ্ছে নেপচুন। এবার মানুষের আবাসস্থল রূপে পৃথিবী। দেখো, সৌরজগতে ছোট বড় একাধিক গ্রহ থাকলেও একমাত্র পৃথিবীতেই জীবের অস্তিত্ব পাওয়া যায়, আর পৃথিবীতে বিভিন্ন অনুকূল পরিবেশগত কারণে মানুষ সহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদ বিকাশ লাভ করেছে। এই পৃথিবী মানুষ সহ অন্যান্য জীবের বাসভূমিতে পরিণত হয়েছে। অন্তুস্তয়িকা দেবে। পরের পয়েন্ট হচ্ছে উষ্ণতা। জীবের বিকাশের জন্য পর্যাপ্ত উষ্ণতা প্রয়োজন। পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীতে পর্যাপ্ত উষ্ণতা থাকায় জীবের বিকাশ ঘটেছে। সূর্যের কাছের গ্রহগুলিতে বেশি উষ্ণতা এবং দূরের গ্রহগুলিতে কম উষ্ণতা হওয়ায় প্রাণের বিকাশ ঘটেনি। তারপর হচ্ছে জলের অপর নাম জীবন। পৃথিবী পৃষ্ঠ প্রায় 71% জল দ্বারা আবৃত, আর জীবন ধারণের প্রয়োজনীয় জলের প্রাচুর্যতা থাকায় পৃথিবীতে জীবের বিকাশ ঘটেছে। অন্য গ্রহগুলিতে জলের সন্ধান পাওয়া যায়নি। পরেরটা হচ্ছে অক্সিজেন। প্রাণীদের শ্বসন ক্রিয়ার জন্য অক্সিজেন একটি গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান। পৃথিবীর বায়ুমণ্ডলে এর পরিমাণ 20.94% প্রায়, যা জীবন ধারণের অনুকূল, কিন্তু অন্য গ্রহে এর পরিমাণ সীমিত বলে প্রাণের অস্তিত্ব নেই। পরেরটা হচ্ছে খাদ্যের যোগান। পৃথিবীতে খাদ্য তৈরির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় উপাদান যেমন সৌরশক্তি, জল, বিভিন্ন গ্যাসীয় উপাদান, খনিজ পদার্থ পৃথিবীতে নির্দিষ্ট মাত্রায় পাওয়া যায়, যা খাদ্য তৈরির যোগান হিসেবে কাজ করে। পরে সূর্যালোক। সূর্যালোক ছাড়া জীবের বিকাশ সম্ভব নয়। সূর্যালোকের মাধ্যমে যে সৌরশক্তি পৃথিবীতে আসে তা সকল জীবের কার্যকারিতার উৎস, আর এই সূর্যালোকের উপস্থিতিতেই সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে থাকে। এই ছবিটা অঙ্কন করে দিও।
তারপর দেখো অন্যান্য অবস্থা। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের আনুপাতিক পরিমাণ, আবহমণ্ডলীয় ঘটনা যেমন মেঘ, বৃষ্টি, বায়ুপ্রবাহ, পর্যায়ক্রমে দিন ও রাত্রি সংগঠন, ঋতু পরিবর্তন প্রভৃতি বিষয়গুলি সম্মিলিতভাবে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষায় সহায়ক হয়েছে। পরেরটা ছিল 15টা জিপিএসের ব্যবহার। দেখো নাসা ও প্রতিরক্ষার কাজে জিপিএসের বিবিধ ব্যবহার রয়েছে এবং গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কয়েকটা লিখবে যে নাগরিক কাজে ব্যবহার। অবস্থান, আপেক্ষিক উচ্চতা ও সময় নির্ধারণের মাধ্যমে জিপিএস সাধারণ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। তারপর দেখো সঠিক অবস্থান ও উচ্চতা নির্ণয়। জিপিএসের মাধ্যমে যে কোনো স্থানে নির্ভুলভাবে অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা সহজে নির্ধারণ করা যায়। 2 মোবাইল ফোনে সঠিক ও অতি সূক্ষ্ম স্থানীয় সময় ও অবস্থান নির্ণয়ে জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়। 3 হচ্ছে বিপর্যয় মোকাবিলা, প্রাকৃতিক বিপর্যয় স্থলে সঠিক অবস্থান নির্ণয় করে তা পরিদর্শন এবং দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজে জিপিএসের ব্যবহার করা হয়। 4 হচ্ছে আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান। ভূপৃষ্ঠ থেকে 27 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুস্তরের উষ্ণতা, চাপ, ঝড়ের গতি ও দিক নির্ধারণে জিপিএস পরিষেবা সাহায্য নেওয়া হয়। যান চলাচলে লিখবে সারা বিশ্ব জুড়ে সমস্ত জাহাজ, স্টিমার, ট্রলার, নৌকা, বিমান, ট্রেন, মোটর গাড়ি নির্দিষ্ট সময়ে নিখুঁত অবস্থান, দিশা, পরিচিত গন্তব্যস্থল, দ্রুত বাধা ও বিপত্তি এবং যোগাযোগ রক্ষায় জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়। 6টা হচ্ছে ভূবেড়া ব্যবস্থা। যানবাহন, ব্যক্তি, পশু, জন্তুর শরীরে জিপিএস যন্ত্রপাতি যুক্ত করে সেগুলোর গতিবিধির উপর নজরদারি রাখতে এই পরিষেবা সাহায্য নেওয়া হয়। 7 হচ্ছে ভূফিতা ব্যবস্থা। উপগ্রহ চিত্রের মাধ্যমে ফটোগ্রাফ ও ম্যাপ তৈরি করার জন্য অক্ষ, দ্রাঘিমারেখা নির্দিষ্ট করতে আজকাল জিপিএস পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরেরটা হচ্ছে সামরিক কাজে জিপিএস। দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে জিপিএসের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা, যান চলাচল, জিপিএস সৈন্যদের অন্ধকার বা অপরিচিত ভূস্থলে লক্ষ্যস্থল নির্ণয়ে, সেনা দলের চলাচল ও অবস্থান স্থির করতে দারুণভাবে সাহায্য করে। পরেরটা হচ্ছে লক্ষ্যে আক্রমণ করা, মানে সামরিক জাহাজ ও বিমান থেকে স্থলভাগের গোলা বারুদ নিক্ষেপে, বন্দুক থেকে গুলি সঠিকভাবে চালাতে, ক্রস মিসাইল, আর্টিলারি, প্রজেক্টাইল ইত্যাদি সঠিক নিশানাতে আঘাত করতে জিপিএস প্রযুক্তি ব্যবহৃত হয়। পরেরটা হচ্ছে আত্মরক্ষা। উপগ্রহগুলি সেন্সর স্থাপন করে পরমাণু আক্রমণ প্রতিহত করতে জিপিএস বহুল পরিমাণে ব্যবহৃত হয়। তাহলে আমার প্রিয় নবম শ্রেণী তোমাদের যে ভূগোল বই রয়েছে তার প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের লাইন তুলে তুলে প্রশ্ন এবং উত্তর দিলাম। আশা করছি তোমাদের কিছুটা উপকার হবে। এই প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নের ওপরেই আমি উত্তরগুলো সব তোমাদের ছোট এবং বড় প্রশ্ন মিশিয়ে দিলাম। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।